ইনজেকশন দেওয়ার সময় মেঘনা কাঁদলেও বাড়ি এসে মেয়েটার গা কাঁপিয়ে জ্বর এলো। মেয়ের এমন বেদম জ্বরে শ্রাবণীর অবস্থাও কাহিল হলো। তাদের মা মেয়ের এমন করুণ অবস্থা দেখে অস্থির বাড়ির সকলে। সাফওয়ান ব্যবসার কাজে বরিশাল গিয়েছিল। তাদের এমন খবর শুনে সেও তড়িঘড়ি করে বাড়ির পথ ধরল। শ্রাবণ, এত ভেঙে পড়লে চলবে না মা। টিকা দিলে বাচ্চাদের এমন একটু জ্বর আসেই। এটা একটু জ্বর, দেখো ওর গা কেমন লাল হয়ে গেছে। কথাটুকু বলতে বলতে শ্রাবণী কেঁদে ফেলল। শুভা বেগম মেয়েকে আগলে নিলেন। মেঘ তখন নিধির কোলে। শ্রাবণী মেয়েটাকে ঠিক মতন কোলেও নিতে পারছে না। এর মাঝে তাড়াহুড়ো করে ঘরে ঢুকলো শিহাব। তার পেছন পেছন আসলো আব্রাহাম। শ্রাবণীকে কাঁদতে দেখে আব্রাহামের বুকের ভেতরটা কেমন খচ করে উঠল। মনে হলো হৃৎপিণ্ডটা কেউ খামচে ধরেছে। কারো কান্না এতটা কিভাবে বেদনাদায়ক হতে পারে? কি হয়েছে? ও এমন কাছে কেন? মেঘের ধুম জ্বর। মেয়েটার জ্বর দেখে মা কাঁদছে বসে বসে। মেঘের জ্বর শুনে আরো এক দফা বিচলিত হলো আব্রাহাম। সে এগিয়ে গেল নিধির দিকে। নিধির কোলে জড়সড় হয়ে থাকা ছোট্ট শরীরটা দেখল সে। জ্বরের তোপে ফর্সা শরীরটা লাল হয়ে আছে মেয়েটার। থেকে থেকে কেঁপে উঠছে শরীরটা। সেই সাথে ঠোঁট ভেঙে অল্প আওয়াজে কান্নাও করছে মেয়েটা। আব্রাহামেরও ঠোঁট ভেঙে আসতে চাইল। মেয়েটাকে কোলে নিতে চেয়েও সে সাহস করতে পারছে না। মেয়েটার এমন নাজুক অবস্থা দেখে তার মন চাইছে মেয়েটাকে বুকের ভেতরে লুকিয়ে রাখতে, যেন সে ব্যথা না পায়। কোলে নিবি? নিধির প্রশ্নে তার দিকে চোখ তুলে তাকালো আব্রাহাম। নিধি হয়তো তার চোখের ভাষাটুকু বুঝে নিল। বলল, হাত স্যানিটাইজার করে আয়, ওর এমনিতেই জ্বর। আব্রাহাম তখনও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে নিধির দিকে। নিধি এবারে বিরক্ত হলো। বলল, সর সামনে থেকে। না, করে দে। তাহলে যা বললাম কর। আব্রাহাম ফট করে হাত স্যানিটাইজ করে এসে খুব সাবধানে মেঘকে কোলে তুলে নিল। তাকে আগলে নিল নিজের বুকের মাঝে। আব্রাহামের বুকের উষ্ণতায় ঘাপটি মেরে রইল ছোট্ট মেয়েটা। সেই সাথে থেমে গেল চাপা কান্নাটুকুও তার। তা দেখে নিধি হাসল। বলল, কি জাদু করলি বলতো মেয়েটাকে? তোর কোলে যাইতে কেমন চুপ হয়ে গেল সে। নিধির কথার জবাব দিল না আব্রাহাম। সে মেয়েকে কোলে নিয়ে হালকা দোল দিতে শুরু করলো। তার অন্যদিকে কোনো খেয়াল নেই। তার পুরো ধ্যান এখন মেঘের দিকে। আব্রাহামের দিকে হা করে তাকিয়ে রইল শ্রাবণী। তারা তিনজন অনেকক্ষণ যাবৎ মেঘকে শান্ত করার চেষ্টা করছিল। মেয়েটা কিছুতেই শান্ত হতে চাইছিল না। কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেছে মেয়েটার। তবুও তার কান্না থামছিল না। আব্রাহামের কোলে যেতেই মেয়েটা কেমন শান্ত হয়ে গেল। আসলেই কি আব্রাহাম তার মেয়েকে কোনো জাদু করেছে? আব্রাহামের কোলের উষ্ণতায় মেঘ কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। শরীরটা তার এমনিতেও ক্লান্ত ছিল বেশ, তাই ঘুমাতেও খুব একটা সময় নিল না সে। মেঘ ঘুমিয়ে পড়লে তাকে খুব যত্ন করে বিছানায় শুয়ে দিল আব্রাহাম। তারপর চুপচাপ শ্রাবণীর ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার পেছন পেছন শিহাবও গেল। তার জানতে হবে এত দক্ষ হাতে বাচ্চা সামলানো সে কোথা থেকে শিখেছে। এই বেটাকে লুকিয়ে লুকিয়ে কোথাও সংসার পেতেছে। আশ্চর্য, সংসার পাতলে এই বেটা তার বোনের মেয়ে নিয়ে করে কি? মেঘের সেই জ্বর স্থায়ী হলো 3 দিন। 3 দিন জ্বরে ভুগে সুস্থ হলো মেয়েটা। এই 3 দিন রোজ দুবেলা করে আব্রাহাম এসে মেঘকে দেখে গেছে। বাড়ির সকলে বিষয়টা সহজভাবে নিলেও নিতে পারল না শ্রাবণী। মেঘের প্রতি আব্রাহামের এই উষ্ণ ব্যবহার শ্রাবণী নিতে পারছে না। তার কেমন একটা লাগছে। সে ঠিক করেছে মেজো ভাইকে বলে দেবে আব্রাহাম যেন এত ঘন ঘন মেঘের কাছে না আসে। পরক্ষণেই থামলো শ্রাবণী। মেজো ভাইয়ের সাথে তার সম্পর্ক এমনিতেই নড়বড়ে। প্রিয় বন্ধুকে নিয়ে এমন কঠিন কথা শুনে যদি ভাই আরও রেগে যায়, শ্রাবণী ঠিক করলো কথাটা সে বড় ভাবিকে বলবে। বড় ভাবি আব্রাহাম ফয়েজির ভালো বন্ধু বটে। মেজো ভাই আব্রাহাম ফয়েজি আর বড় ভাবি একসাথে পড়তো। তাদের বন্ধুত্ব প্রায় 15 বছরের। কম সময় নয়। অনেক দিন যাবৎ ফারাবি আর মাইশার খোঁজ নেওয়া হয় না শ্রাবণীর। মেয়েকে সময় দিতে দিতে ওই নরকের কীট দুটোর কথা ভাবনাতেও আসে না তার। আজকে একটু সময় পরে ইমতিয়াজকে ফোন করলো শ্রাবণী। হ্যাঁ, শ্রাবণ বলো, কেমন আছো তুমি? আর মেঘ কেমন আছে? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ওই দুজনের কি খবর? শ্রাবণীর প্রশ্নে ভ্রু কুঁচকাল ইমতিয়াজ। বলল, তুমি জানো না কিছু? না, কি হয়েছে? ফারাবি আবারও অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক অ্যাক্সিডেন্ট নয়, কয়েকজন মিলে সেদিন রাতে বেদম পিটিয়েছে ওকে। মেরে টেরে আবার হাসপাতালেও ভর্তি করিয়েছে তারা। শ্রাবণী অবাক হলো বটে। মেয়েরে আবার হাসপাতালেও ভর্তি করেছে? কি বলেন এসব? কারা করেছে এসব?
ছিনতাইকারী ছিল? বিষয়টা ছিনতাইয়ের নয়। ছিনতাইকারী হলে ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করতো না। মনে হচ্ছে কেউ নিজের ভেতরে আগুন নেভাতে এমন করে পিটিয়েছে ওকে। অবস্থা দেখে তো আমি প্রথমে ভেবেছিলাম তুমি হয়তো কিছু করেছ। না, আমি কিছু করিনি। মেঘের শরীরটা ভালো ছিল না। আমি তো এই কয়দিন ঠিক করে নিঃশ্বাসও নিতে পাইনি। তাহলে কে করলো এমন? ঘটনাটা মাইশের সাথে হলে বুঝতে পারতাম, কারণ এই মেয়ের নাগরের অভাব নেই। কিন্তু ফারাবি, ওর তো তেমন শত্রুও নেই। শ্রাবণী ভাবুক হলো। হুট করেই কিছু মনে পড়ল তার। আচ্ছা, ঘটনাটা কোন দিন ঘটেছে? ইমতিয়াজ তাকে জানালো সবটা। শ্রাবণী কল কেটে দিয়ে ভাবতে বসলো। যেদিন ফারাবিকে মারা হয়েছে সেদিন মেজো ভাই বেশ রাত করে বাড়ি ফিরেছিল। প্রায় 2টো কি 3টে হবে তখন। মেয়েকে ঘুম পাড়িয়ে সজাগ ছিল সে। মেজো ভাইয়ের সাথে আব্রাহামও ছিল। তারা কিছু একটা নিয়ে খুব ফিসফিস করে কথা বলছিল। মেজো ভাই এক ফাঁকে বলেছিল, শয়তানটাকে আজকে আচ্ছা মতনই শিক্ষা দেওয়া হয়েছে। তার ভিতরের আগুনটা কিছুটা নিভেছে। সেদিন তার হাতে ব্যান্ডেজও ছিল। তাহলে কি মেজো ভাই? শ্রাবণী চমকে উঠল। মেজো ভাই মেরেছে ফারাবিকে? শ্রাবণী কথাটা প্রথমে বিশ্বাস করতে না চাইলেও যুক্তি বলছে এটাই সত্যি। মেজো ভাই মেরেছে ফারাবিকে। শ্রাবণী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সব দিকেই খেয়াল আছে তার। শুধু বোনের সাথে 2টো কথা বলতেই তার যত রাজ্যের আপত্তি। মাঝখানে চলে গেছে আরো কিছু মাস। দেখতে দেখতে ছোট্ট মেঘ এখন 7 মাসে পড়েছে। সে এখন হাত পা ছুটতে পারে। একটু আধটু হামাগুড়িও দিতে পারে সে। মুখ দিয়ে এটা সেটা শব্দও বের করতে পারে। ওই তো সেদিন হুট করে মা ডেকে ফেলল সে। তা শুনে শ্রাবণীর সে কি কান্না। শ্রাবণীর কান্না দেখে বাড়ির সকলে হেসেছিল খুব। সবাই ভেবেছিল শ্রাবণী হয়তো খুশিতে কেঁদেছে। কিন্তু কথাটা পুরোপুরি সত্য নয়। কথাটা আংশিক সত্য। মেঘ যত বড় হচ্ছে শ্রাবণী তত বুঝতে পারছে সেদিন বাবা মাকে ছেড়ে গিয়ে সে কতটা ভুল করেছিল। মেঘ যেদিন তাকে মা বলে ডাকলো সেদিন মায়ের প্রতি তার সকল অভিযোগ কর্পূরের মতো উবে গেল। মায়ের প্রতি বেড়ে গেল কৃতজ্ঞতা। ড্রয়িং রুমের পাতলা ম্যাটের উপর বসে আছে মেঘ। তার চারপাশে 4টা বালিশ দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। মেঘের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে খেলনা। স্নিগ্ধ খুব আগ্রহ নিয়ে বোনকে এসব খেলনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আজকেও আব্রাহামের বাবা মা এসেছে। আসার সময় মেঘের জন্য হাত ভরে শপিং করে নিয়ে এসেছে। কিছুদিন যাবৎ এই বাড়িতে আব্রাহামের বাবা মায়ের যাতায়াত বেড়েছে। বিশেষ করে আব্রাহামের মায়ের। ভদ্রমহিলা পারলে প্রতিদিন আসে এই বাড়িতে। মেঘের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। শ্রাবণী এতেও বিরক্ত হয়। সে বুঝতে পারে না তাদের মা ছেলের সমস্যাটা কি। কেন তারা পড়ে আছে তার মেয়ের পিছনে। ছেলের আশা বন্ধ হতে না হতেই মায়ের আশা বেড়ে গিয়েছে। শ্রাবণী তখন সোফায় বসে বসে মেঘের জন্য উলের জামা বুনছিল। কাল রাতে হুট করেই তার শখ জেগেছে মেয়েকে সে উলের জামা পরাবে। সকাল হতে না হতেই বড় ভাইকে সে বাজারে পাঠিয়েছে উলের সুতা আর সুই কিনে আনতে। সাফওয়ানও খুব আগ্রহ নিয়ে বোনকে এসব এনে দিয়েছে। বলেছে তার জন্য একটা মাফলার বানিয়ে দিতে। এটা সে ঘুষ হিসেবে নিবে। শ্রাবণীও তাদের সম্মতি জানালো। এর মাঝেই তাদের বাসায় এলো পাশের বাড়ির কয়েকজন কাকি। তারা মাঝে মধ্যেই আসে। শ্রাবণী আর মেঘের খোঁজ খবর নেই। শ্রাবণী আর মেঘের জন্য তাদের সমবেদনার শেষ নেই। শ্রাবণীর অবশ্য তাদের খুব একটা পছন্দ নয়। তারা সে সমবেদনার আড়ালে শ্রাবণীকে শুকনোভাবে খোঁচা দিতে আসে। তা সে ভালোই বুঝতে পারে। বুঝতে পারলেও কিছু বলতে পারে না। সমাজ ছেলেদের আগে মেয়েদের দোষটাই দেখে। কেমন আছো শ্রাবণী? জি কাকি, ভালো। তা কি ভাবলে? শ্রাবণী ভ্রু কুঁচকাল, বলল, না কাকি, এখনো ভাবিনি। বলি ছাড়াছাড়ির তো আর কম দিন হলো না। মেয়েটাও তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তা দ্বিতীয় বিয়ে নিয়ে ভাবলে কিছু? ওনার কথা শুনে শ্রাবণী চুপ করে গেল। নিজেকে শান্ত করে বলল, না ভাবলে ভাবতে শুরু করো। বয়সও তো তোমার কম হলো না। তার উপর এক বাচ্চার মা তুমি। এখনই যদি দ্বিতীয় বিয়ের কথা না ভাবো তাহলে পরে মুশকিল হয়ে যাবে। শ্রাবণী নিজের ঠোঁট কামড়ে ধরল। বাবা মা ভাই ভাবি এই মুহূর্তে তারা কেউ এখানে নেই। থাকলে হয়তো তারা শ্রাবণীর হয়ে 2টো কথা বলতে পারত। কথা শ্রাবণীও বলতে পারে। তবে এই একটা বিষয় সে পারে না। লোকে যখন বলে, খুব তো গিয়েছিলে বাবা মাকে ছেড়ে, ছেলে রাখলো না তো তোমায়, ঠিক তো ছেড়ে দিলেও। এই কথার পিঠে শ্রাবণী কিছু বলতে পারে না। তার শব্দরা সব ফুরিয়ে যায়। আপনাদের বুঝি শ্রাবণ আর ওর মেয়ের জন্য খুব চিন্তা হয়? আব্রাহামের মায়ের কথায় মহিলা হাসলেন, বললেন, তা হবে না। শ্রাবণীকে ছোট থেকে বড় হতে দেখছি।
ওর জন্য তো চিন্তা আমাদের মরি মরি অবস্থা। এত চিন্তা করতে হবে না। অন্যকে নিয়ে এত চিন্তা করলে একদিন সত্যিই মরে যাবেন। আর ওদের নিয়ে তো চিন্তা আরও আগে করতে যাবেন না। ওদের চিন্তা করার জন্য মানুষ রয়েছে। আপনারা বিশ্রাম নিন। আব্রাহামের মায়ের কথা বিশেষ পছন্দ হলো না ওনার। কণ্ঠে ঈষৎ তেজ নিয়ে বললেন, ভালোর জন্যই বলেছিলাম, শুনলে না? পরে দেখবেন 3 বাচ্চার বাপ নয়তো 60 বছরের কোনো বুড়ো আসবে মেয়ের জন্য, তখন তার হাতে মেয়ে দিতে হবে। এটাও আপনার চিন্তা করতে হবে না। আমাদের শ্রাবণের জন্য 3 বাচ্চার বাপ আসবে নাকি কোনো হিরো আসবে তা আমরা দেখে নেব। আমরাও দেখবো নে কেমন হিরো আসে। এই এক বাচ্চা মার, তার উপর আবার ডিভোর্সি মেয়ের জন্য। মেয়ে মানুষের এত তেজ ভালো না। এই তেজের জন্যই সংসারটা করতে পারলে না। কথাটা বলে মহিলা আর দাঁড়ালেন না। গটগট পায়ে চলে গেলেন সদর দরজা পেরিয়ে। রেখে গেলেন নিজের কথার আঘাতে চুরমার হয়ে যাওয়া এক রমণীকে। আব্রাহামের মা তাকালেন শ্রাবণীর দিকে। চোখ দুটো তার জলে টইটম্বর হয়ে আছে। কান্না আটকানোর চেষ্টা করছে হয়তো সে। আব্রাহামের মা এগিয়ে গিয়ে হাত রাখল শ্রাবণীর কাঁধে, বলল, এসব কথায় কাটতে হয় না শ্রাবণ। মানুষ আসেই কথা বলতে, তারা বলে চলেও যায়। তাদের যাওয়ার পথেই ভুল যেতে হয় তাদের বিষাক্ত কথা। তুমি তাদের কথায় কেন কাঁদবে? কার জন্য কাঁদবে? তুমি কি কোনো ভুল করেছ? কোনো অন্যায় করেছ? করনি তো। তাহলে তুমি কাঁদবে কেন? তুমি কাঁদবে না শ্রাবণ। মেঘের জন্য হলেও তুমি কাঁদবে না। মনে রেখো, তোমার জন্য মেঘ আছে, হয়তো আরও একজন আছে তোমার জন্য, তোমাদের জন্য, যে নীরবে নিভৃতে তোমার অধিকার পাওয়ার জন্য হ্যাপিতোষ করছে। একটা বার তোমার হাত ধরতে চাইছে। তুমি সুযোগ দিলে সে হয়তো তোমাদের জন্য নিজের সবটা উজাড় করে দেবে। বাথরুমের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে মাইশা। চোখ দুটো তার জলে টইটম্বুর হয়ে আছে। এই মাসেও সে কনসেপ্ট করতে পারল না। দীর্ঘ 5 মাস যাবৎ তারা বাচ্চার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হচ্ছে না, বারবার ব্যর্থ হচ্ছে, আর আশা ভাঙছে। মাইশা চোখে মুখে পানি দিয়ে বিধ্বস্ত চেহারা নিয়ে বাইরে বেরিয়ে এলো। দরজার সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছে ফারাবি। আগ্রহ তার একটা শব্দ শোনার, একটা বাক্য শোনার, যে একটা শব্দ, একটা বাক্য শুনবার জন্য সে এতগুলো দিন ধরে অপেক্ষা করে আছে। মাইশা, মাইশা ঠোঁট কামড়ে ডানে বামে মাথা নাড়ালো। ফারাবি এর মানেটা খুব সহজেই বুঝে গেল। সে ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলল, বলল, তৈরি হয়ে নাও, আমরা ডাক্তারের কাছে যাব। মাইশা আর কিছু বলল না। সেও চায় ডাক্তারের কাছে যেতে, জানতে হবে সমস্যা কোথায়। তার সমস্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এর অবশ্য কারণও রয়েছে যথেষ্ট। মাইশার ঠোঁট ভেঙে আসতে চাইলেও সে নিজেকে সামলে নিল। পরদিন সকাল হতেই তারা ছুটল ডাক্তারের কাছে। ডাক্তার প্রথমেই দুজনকে কতগুলো টেস্ট ধরিয়ে দিল। বলেছে রিপোর্ট নিয়ে তার সাথে একবার দেখা করতে। হাসপাতালের বেঞ্চিটাতে মাথা নিচু করে বসে আছে মাইশা। একটু আগেই ডাক্তারের কেবিন থেকে রিপোর্ট দেখিয়ে এসেছে সে। ডাক্তার বলেছে সে আর কোনোদিন মা হতে পারবে না, আর না ফারাবি কোনোদিন বাবা হতে পারবে। সমস্যাটা তাদের দুজনের, কিন্তু এটা হওয়ার নয়। না সে সন্তান জন্ম দিতে অক্ষম, আর না ফারাবি। ফারাবি অক্ষম হলে মেঘ এই দুনিয়াতে আসতো না। আর মাইশা ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলল। কিচ্ছু মাথায় ঢুকছে না তার। এই রিপোর্ট কি করে আসতে পারে? কেন আসবে? এই রিপোর্ট তো আসার কথা নয়। রিপোর্ট কি কোনোভাবে বদলে গেল? ভুল হলো কোনো রিপোর্টে? মাইশা মাথা উঠিয়ে পাশ ফিরিয়ে তাকালো। ইমতিয়াজকে দেখে সে বিরক্ত হলো। এই লোক যখন তখন যেখানে সেখানে কিভাবে টপকায় তাই মাথায় আসে না মাইশার। এই লোকটা দ্বিতীয়বার তার জীবনে এসেছে অবধি তার জীবনের শান্তি গায়েব হয়ে গেছে। আমি কি সবটা বুঝিয়ে দিব তোমাকে? মাইশা ব্রুকুচকে তাকালো ইমতিয়াজের দিকে। চোখে তার ঈষৎ কৌতূহল। কি বুঝাবে তাকে ইমতিয়াজ? আর কেনই বা সেখানে? আর কেনই বা সে এখানে এসেছে? ইমতিয়াজ কি করে জানে সে কোথায় আছে? এই লোক কি তার উপরে নজর রাখছে? নিশ্চয় ভাবছ 3বার অ্যাবর্শন করার পরও এমন রেজাল্ট কিভাবে আসছে? ডাক্তার কেন বলেছে তুমি মা হতে পারবে না? তুমি তো ভাবছ এটা 3বার অ্যাবর্শন করার ফলে, কিন্তু না, এটা 3বার অ্যাবর্শন করার কারণে নয়। মানে? ইমতিয়াজ বাঁকা হাসলো, বলল, কি ভেবেছিলে মাইশা?
আমার বাচ্চাটাকে নিজের গর্ভে মেরে ফেলে তুমি অন্য একজনের বাচ্চাকে দুনিয়ায় আনবে? এটা আমি কিভাবে হতে দিতাম মাইশা? কিভাবে সহ্য করতাম এটা আমি? মাইশার চোখে অবিশ্বাস। কি করছো তুমি? আরে ধুর, আমি কিছু করিনি। যা করেছে সব শ্রাবণ করেছে। প্ল্যানটা যদিও আমার ছিল, কিন্তু যা করে সব শ্রাবণ করেছে। শি ইজ ব্রিলিয়েন্ট। শ্রাবণ? হ্যাঁ শ্রাবণ। তুমি কি ভেবেছিলে তুমি ওর বাচ্চাকে মারতে চাইবে আর ও সব সহ্য করে নেবে? চুপ করে থাকবে ও? শ্রাবণকে তোমার এত ভালো মনে হয়? এত ভালো? মাইশা জানে শ্রাবণী মোটেও ভালো নয়। এই মেয়ে একটা সাইকো, বড্ড উন্মাদ সে। মাইশা ঢোক গিলল। সে এতক্ষণে বুঝতে পেরেছে এত কিছুর পরেও শ্রাবণী কেন চুপ ছিল, কেন একটা টু শব্দ না করে নিজের সন্তানকে নিয়ে সে আলাদা হয়ে গিয়েছিল। বিনা আওয়াজে এত কিছু করার পর মুখ খোলার কি দরকার? কি করেছে ও? তোমাকে আর ফারাবিকে এমন কিছু ড্রাগস দিয়েছে তার জন্য তোমাদের সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা পুরোপুরি নাই হয়ে গিয়েছে। ইমতিয়াজের কণ্ঠে তাচ্ছিল্য, যেন সে কথাটা বলতে খুব মজা পেয়েছে। অপরদিকে ইমতিয়াজের কথা শুনে হুট করেই মেজাজ চড়ে গেল মাইশার। সে রাগে বেকাবু হয়ে গেল। এটা কি করে করতে পারলো শ্রাবণ? কেন করলো এটা? ও নিজে একজন মা হয়ে কি করে আরেকজন মেয়ের থেকে মা হওয়ার অধিকার ছিনিয়ে নিল? কেন করলো সে এমন? ভুল করেছে শ্রাবণ। ভুল নয়, অন্যায় করেছে ও, পাপ করেছে সে। মাইশার কথা ইমতিয়াজ শব্দ করে হাসল। মাইশাও আজকের ন্যায় অন্যায় পাপপূর্ণ বুঝে গেছে। বাহ, এই দিনটাও দেখতে হলো তার। আবেগে যেন ইমতিয়াজের চোখে পানি চলে এলো। সেই পানিটাও যেন আজকে মাইশাকে উপহাস করে চলেছে। চিৎকার করে করে উপহাস করছে সে। আচ্ছা তাই? শ্রাবণ পাপ করেছে, অন্যায় করেছে ও। আর তোমরা তোমরা কি করেছিলে? তোমরা পাপ করনি, অন্যায় করনি। তোমরা তিনটা প্রাণকে দুনিয়ায় আসার আগে তাদের ছিঁড়ে ফেলেছো তুমি। শ্রাবণের গর্ভের প্রাণটাকে দুনিয়ায় আসা থেকে আটকাতে যতটা নিচে নামতে হয় তুমি নেমেছ। এত কিছু করার আগে মনে হয়নি এসব অন্যায়, এসব পাপ? তুমি জানতে না শ্রাবণ কেমন? তুমি জানতে না শ্রাবণ তোমাদের ছাড়বে না? তাহলে কেন লেগেছিলে শ্রাবণের পেছনে? ওকে ঠকানোর জন্য হলেও শ্রাবণ তোমাদের ক্ষমা করে দিত। কিন্তু তুমি কি করলে? ওর বাচ্চাটাকে মেরে ফেলতে চাইলে। একটা নিষ্পাপ ভ্রণ ছিল সে। তুমি তাকেও নিজের নোংরামিতে জড়ালে। নিজের নোংরা পরিকল্পনা থেকে ওকেও বাদ দিলে না তুমি। এগুলো নিষ্পাপ প্রাণ হত্যা করেও তুমি কিভাবে মা হতে চাও মাইশা? মা শব্দটার মানে বোঝো তুমি? জানো মা কেমন হয়? না, মাইশা জানে না মা কেমন হয়। সে মা শব্দটার মানে বোঝার আগেই তার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। তবে ইমতিয়াজের কথাগুলো মাইশার বিশ্বাস হচ্ছে না। তাদের যদি ড্রাগস দেওয়াই হয়, তবে তা ব্লাড টেস্টে ধরা পড়ল না কেন? ইমতিয়াজ কি কোনোভাবে তার সাথে কোনো মাইন্ড গেম খেলতে চাইছে? হবে হয়তো। তাহলে তা ব্লাড টেস্ট ধরা পড়লো না কেন? মাইশা, তুমি আগের থেকেও বুদ্ধিমতী হয়ে গিয়েছ। যুক্তিযুক্ত প্রশ্ন করতে শিখেছ। আই লাইক ইট। হেয়ালি না করে উত্তর দাও। তোমাদের বডিতে ড্রাগস দেওয়া বন্ধ হয়েছে 7 মাস আগে। এই 7 মাসে তোমাদের ব্লাড থেকে ড্রাগসের এফেক্ট চলে গেছে, কিন্তু ক্ষতি যা হওয়ার তা আগেই হয়ে গেছে। মাইশা রেগে গেল নাকি হতাশ হলো তা বোঝা গেল না। সে কিছু বলতে যাবে তার আগেই চোখ পড়ল ফারাবির উপর। ফারাবি এদিকে আসছে। মাইশার দৃষ্টি অনুসরণ করে ইমতিয়াজও সেদিকে তাকালো। মাইশার পাশে ইমতিয়াজকে দেখে ভ্রু কুচকালো ফারাবি। এই লোকটাকে তার একদম সহ্য হয় না। এই লোকটার জন্যই সে শ্রাবণী আর নিজের বাচ্চাকে হারিয়েছে। এই লোকটাকে দেখলেই ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতে মন চায়। এই যেমন এখন মন চাইছে। ফারাবিকে এগিয়ে আসতে দেখে মাইশা উঠে দাঁড়ালো। কি বললো ডাক্তার? প্রবলেম কার? মাইশা ফোঁস করে নিঃশ্বাস ফেলল, বলল, আমাদের দুজনেরই। দুজনের? এটা কি করে হতে পারে? রিপোর্টে তো তাই বলেছে। আমাদের দুজনের বডিতে এমন কিছু ড্রাগ পাওয়া গেছে যার জন্য আমরা আর কখনো বাবা মা হতে পারবো না। মাইশার একটা কথাও ফারাবির বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। মনে হচ্ছে মাইশা ভুল বলছে। নিজের সমস্যা ঢাকতে তাকেও এখানে টানছে, কারণ সে ড্রাগসের আশেপাশে যায়নি কোনোদিন। ড্রাগস? কিন্তু আমি তো কখনো কোনো ড্রাগস নেইনি। ড্রাগস দূরে থাক, আমি তো সিগারেটও ছুঁই না। কী সব বলে যাচ্ছ তুমি?
মাইশা ফোঁস করে দম নিল। সে কি বলবে তা ভেবে পাচ্ছে না। ড্রাগসের বিষয়টা রিপোর্টে নেই। সে ইমতিয়াজের থেকে শুনে কথাটা বলেছে। আদৌ তাদের বডিতে ড্রাগস পাওয়া গিয়েছে নাকি সে জানে না। তবে ইমতিয়াজ যখন বলেছে থাকতেই পারে। ফাঁকা আওয়াজ ছাড়ার মতন লোক সে নয়। আমি কি একটু হেল্প করব? আপনার হেল্প আমি চেয়েছি। কিছুটা ত্যক্ত স্বরেই কথাটা বলল ফারাবি। ইমতিয়াজ গা ছাড়া দিয়ে হাসল। যে পড়ে কারোর উপকার করার লোক ইমতিয়াজ নয়, তাই এবারেও করল না সে। যাওয়ার জন্য উদ্যত হলো ইমতিয়াজ। 2 কদম এগিয়ে গিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো ফারাবি আর মাইশার দিকে। বলল, মিস্টার ফারাবি হাসান, আপনি চাইলে আরও একবার টেস্ট করিয়ে নিতে পারেন। আর মাইশা, আপনি চাইলে শ্রাবণের সাথে দেখা করতে পারেন। আশা করি কাজে দেবে। ইমতিয়াজ আর দাঁড়ালো না। আজকে তার বুকের ভিতরে এক প্রশান্তির ঢেউ বয়ে যাচ্ছে। যে নারী তার অনাগত সন্তানকে বিনা দোষে হত্যা করেছে, সে নারী আজ উপযুক্ত শিক্ষা পেয়েছে। না শাস্তি তাকে প্রকৃতি দিয়েছে সে। অন্যায় তো তার সাথে হয়েছে, তার অনাগত নিষ্পাপ বাচ্চাটার সাথে হয়েছে। তাহলে সে কেন সবটা প্রকৃতির উপর ছেড়ে দেবে? প্রকৃতির এত দায় কিসের? ইমতিয়াজ আরও একবার ঘাড় ঘুরিয়ে মাইশাকে দেখল। মাইশা হয়তো ভাবছে এটাই ছিল ইমতিয়াজের শেষ প্রহার, কিন্তু না, এটা ছিল শ্রাবণের শেষ প্রহার। তার তো আরও বাকি। এতটুকুতে তো তার মনের আগুন নিভবে না। এটা তো ছিল সন্তান হত্যার প্রতিশোধ। এখনও তো তার মন ভাঙার, তাকে ধোঁকা দেওয়ার শাস্তিটা বাকি আছে। ইমতিয়াজ শ্রাবণের মতন উদার নয় যে অল্পতে ছেড়ে দেবে। এক সময় ভালোবেসেছে বলে অল্পতে ক্ষান্ত হবে। মাইশাকে আরও বরবাদ করবে সে। মাইশার সবটুকু সে কেড়ে নেবে। মাইশাকে প্রথমে সামাজিকভাবে কোণঠাসা করবে, তারপর আস্তে আস্তে ঠেলে দেবে মৃত্যুর দিকে। তবেই না আসল শান্তি পাওয়া যাবে। ইমতিয়াজ চলে যেতেই ফারাবি মাইশার দিকে তাকালো। বলল, শ্রাবণ? ও শ্রাবণের কথা কেন বলল? কি করেছো তুমি শ্রাবণের সাথে? মাইশার ইচ্ছে হলো ইমতিয়াজের বলা কথাগুলো ফারাবিকে বলে দিতে, কিন্তু সে জানে শ্রাবণের করা কাজগুলো ফারাবি কখনোই বিশ্বাস করবে না, উল্টো তাকে দোষারোপ করবে। কিছু করিনি শ্রাবণের। তাহলে সে তোমাকে শ্রাবণের সাথে দেখা করতে কেন বলেছে? হয়তো ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা শব্দটা ফারাবির মস্তিষ্কে বারবার বাড়ি খেতে লাগলো। শ্রাবণ কি তাকে ক্ষমা করবে? দেখা করতে দেবে তার সন্তানের সাথে? ফারাবির মনটা আরো খারাপ হয়ে গেল। সে মাইশার হাত থেকে রিপোর্টগুলো নিয়ে ভালো করে দেখল। রিপোর্টে স্পষ্টই লেখা আছে স্পার্ম নেই। সে সন্তান জন্মদানে অক্ষম। ফারাবি এই রিপোর্ট বিশ্বাস করল না। সে আবারও টেস্ট করার কথা ভাবল। হয়তো রিপোর্টে ভুল এসেছে। ভুল হতেই পারে, ভুল সংশোধনও করা যায়। শুধু সময় থাকতে থাকতেই ভুলটা বুঝতে হয়, জানতে হয়। সে একবার দেরি করেছে, আর দেরি করতে চায় না সে। নিজের ঘরে বসে আছে শ্রাবণী। আজকে 2 দিন যাবৎ সে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। খাবার খেতেও সে বের হচ্ছে না, কারোর সাথে কথাও বলছে না। মেয়ের এমন আচরণে চিন্তিত সাইফুল সাহেব আর শুভা বেগম। শুভা বেগম, মেয়েটার আবার কি হলো বলো তো শুভা? সব তো ঠিকই চলছিল। আমি নিজেও বুঝতে পারছি না ওর আসলে হয়েছে কি। আব্রাহামের মা যেদিন আসলো সেদিনও তো সব ঠিকঠাকই ছিল। হুট করে কি হলো ওর? ওদের একবার ফোন করে দেখবো। তাই করতে হবে। সমস্যা না জানলে তো সমাধান করা যাবে না। সেভাবে এসেছে? হ্যাঁ, একটু আগে এলো। ওকে বলো ফোন করতে ওদের, আমার কাছে নাম্বার নেই। শুভা বেগম ছেলেকে ডেকে আনলেন। বাবা মায়ের চিন্তিত মুখ দেখে ভ্রু কুচকালো শিহাব। বলল, তোমাদের এত চিন্তিত কেন লাগছে? কি হয়েছে? 2 দিন যাবত শ্রাবণ ঘর থেকে বের হচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, ঘরের দরজাটাও খুলছে না। আবার কি হয়েছে ওর? আর এইসব আমাকে আগে বলনি কেন? কি হতো তোকে বলে? সেই তো চুপ করে থাকতি। এখন কথা না বাড়িয়ে আরহামের মায়ের নাম্বার দে। আব্রাহামের মায়ের নাম্বারে? কেন? তাকে কল দিয়ে হবে কি? শুভা বেগম ছেলেকে সংক্ষিপ্ত বর্ণনা করলেন। শিহাব তৎক্ষণাৎ ফোন করলো আব্রাহামের মায়ের নম্বরে। তারা কিছুক্ষণ কথা বললেন শুভা বেগমের সাথে। আব্রাহামের মা তাকে সেদিনের সব কথা খুলে বললেন। ওই মহিলাকে হাতের কাছে পেলে আমি হয়তো খুনি করে দেব। এত বড় সাহস কিভাবেই হয় যে বাড়ি বয়ে এসে এইসব কথা বলে যায়? মাথা গরম করো না, শান্ত হও। এত কিছুর পর শান্ত কিভাবে থাকবো? বাবা তাকালেন শিহাবের দিকে, শান্ত গলায় বললেন, শ্রাবণের আবার বিয়ে দিব। বাবা, তুমি পাগল হয়েছ? কি বলছো এসব? কেন, তুমি চাও না তোমার বোনের একটা সুন্দর সংসার হোক, সে সুখে থাকুক? অবশ্যই চাই, কিন্তু ওকেও তো জিজ্ঞাসা করতে হবে সে কি চায়।
একবার তো করলো নিজের মন মর্জি, ফলাফল আমাদের সামনে। আমি চাই না সে আবারও কোনো ভুল সিদ্ধান্ত নিক। ওর সিদ্ধান্তের উপর আমার আর ভরসা নেই। বাবার কথার উপর আর কোনো কথা বলল না শিহাব, কিন্তু তার ভয় হতে লাগলো। এটা নিয়ে যে বাড়িতে খুব বড় একটা ঝামেলা হবে তা নিয়ে সে নিশ্চিত। শুধু যে বাড়িতে ঝামেলা হবে তা নয়, ঝামেলা তো আব্রাহামও করবে। এবার যে আব্রাহাম শ্রাবণীকে সহজে ছাড়বে না তা স্পষ্টই বুঝতে পারছে সে। শিহাব ফোঁস করে নিঃশ্বাস ফেলল, যা চোখ এড়ালো না সাইফুল সাহেবের। তিনি ছেলেকে বললেন, তোমার সম্বন্ধে এমন কোনো ছেলে আছে যে শ্রাবণের সাথে সাথে মেঘকেও আপন করে নেবে? শিহাব উত্তর দিতে পারল না। তা দেখে ছেলের উপর বড়ই অসন্তুষ্ট হলেন সাইফুল সাহেব। আর কত লুকাবে শিয়াব? বোনের কথা তুমি কখনো ভাবনি, আর এখনো ভাবছো না। আমি বুঝতে পারছি না সমস্যা কি তোমাদের। কিসের কথা বলছো বাবা? আরাম যে শ্রাবণকে ভালোবাসে তা তুমি জানতে না? তাহলে বলনি কেন? আর আরহাম, সে কেন বলেনি আগে? সে যদি আগেই বলে দিত তাহলে শ্রাবণের জীবনে ফারাবের মতন একটা রাস্তার কুকুর কখনোই আসতো না। আর না আমার মেয়েটা এত কষ্ট পেত জীবনে। বাবার কথা শুনে প্রথমে ভুরকে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল শিহাব। বুঝলো নিধি বলেছে সবাইকে। নিধি ছাড়া এ বাড়িতে এই কথা দ্বিতীয় কারো জানার কথা নয়। ও বলতে চেয়েছিল, কিন্তু ও বলার আগেই শ্রাবণের জীবনে ফারাবি চলে এলো। সে কি এখনো শ্রাবণকে চায়? চাই। তাহলে তাকে তৈরি থাকতে বলো, সামনের শুক্রবার আমি ওদের বিয়ে দেব। নিজের কথা শেষ করে আর দাঁড়ালেন না সাইফুল সাহেব, চলে গেলেন বাইরের দিকে। শিহাব তাকালো মায়ের দিকে, বলল, এইসব কি বলছো বাবা? সামনে শুক্রবারে বিয়ে মানে? আব্রাহানের কথা বাদই দিলাম, সে নাচতে নাচতে চলে আসবে বিয়ে করতে, কিন্তু শ্রাবণ ও কেন রাজি হবে? কে বলেছে ও রাজি হবে? ওকে আমি রাজি করাবো। আর সেটা কিভাবে? আমি বলি। দরজায় মাথা ঢুকিয়ে বলল নিধি। নিধিকে দেখে ত্যক্ত হলো শিহাব। এই মেয়ে আস্ত বজ্জাত। ভাই এই মেয়ের প্রেমে পাগল না হলে জীবনেও সে এই মেয়েকে এবারই চোখাট পেরুতে দিত না। একে দেখলেই শিহাবের কিছু তিক্ত বিশ্রী আর বিরক্তিকর কিছু স্মৃতি মাথাচাড়া দিয়ে ওঠে। অসহ্যকর একটা মেয়ে। সবসময় ভূতের মতো উদাস হোস কেন তুই? ছি, বড় ভাইয়ের বউকে তুই করে ডাকে। আমি ডাকি? পারিবারিক শিক্ষার বড়ই অভাব। হ্যাঁ, তোর তো পারিবারিক শিক্ষা অনেক, যে লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শুনিস। মানুষ কথা বলে তাই শুনি, গরু ছাগল কথা বললে না হয় তাদেরটাও শুনতাম। দুজনেই তর্ক শুরু হওয়ার আগেই থামিয়ে দিলেন শুভা বেগম। শিহাবকে ধমক দিয়ে বললেন, তোকে কতবার বলেছি নিধিকে নাম ধরে না ডাকতে, আর যদি কখনো দেখছি নিধিকে তুই বলে রেখেছিস। শাশুড়ির কথা শুনে নিধি মুখ বেঁকালো, যা শিহাবের চোখ এড়ালো না। শিহাব কিছু বলতে গিয়েও চুপ করে রইল। মায়ের সামনে এই মেয়েকে কিছু বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তো আপনি কি করবেন ভাবিজি? আমি আমি কেন কিছু করতে যাব? করবি তো তুই। আমি আমি কি করব? অবাক হয়ে বলল শিহাব। শিহাবের কথা শুনে নিধি হাসলো। সব পরিকল্পনা সাজানো আছে, এবার সেও দেখবে শ্রাবণ কিভাবে বিয়ে না করে থাকতে পারে। শ্রাবণের বিয়ের পর তার প্রথম কাজ হবে ওই বিয়াদব কচুটে মহিলার বাসায় মিষ্টি নিয়ে যাওয়া। খচ্চর মহিলার নিজের সংসারে শান্তি নিয়ে এসেছে তার সংসারে অশান্তি করতে। দেখলেই ধাক্কা দিয়ে ময়লা ড্রেনে ফেলে দিতে মন চায়। দুটো দিন এভাবেই চলে গেল। আজকে শুক্রবার। বাড়িটা হালকা করে সাজিয়েছে নিধি। তাকে সাহায্য করে সাফওয়ান। সে আবার পতিনিষ্ঠ নিপাট ভদ্রলোক। বউ কিছু বললে সে মানা করতে পারে না। বউ যা বলে তার জন্য তাই সই। এই যেমন নিধির পরিকল্পনাটা তার একটুও পছন্দ হয়নি। সে কেন তার বোনকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে দিতে যাবে? এটা কি ওর সাথে অন্যায় করা হবে না? একটা মেয়ে তার এক জীবনে কতগুলো অন্যায় সইবে। ঘোর আপত্তি থাকা সত্ত্বেও বউকে সাহায্য করে যাচ্ছে সাফওয়ান। কারণ সে জানে নিধি যা করছে শ্রাবণের ভালোর জন্য করছে। মেঘকে নিয়ে শ্রাবণী এ বাড়িতে এসেছে আজ 10 মাসের উপরে। এই 10 মাসে সে তার বোনকে মন খুলে হাসতে দেখেনি। এই 10 মাসে তার বোন মানুষের কটু কথা শুনে কেমন করে দিন কাটিয়েছে ভাই হিসেবে তার একটু হলেও সে আন্দাজ করতে পারে। এই 10 মাসে সে দেখেছে আব্রাহাম কিভাবে পরোক্ষভাবে আর প্রত্যক্ষভাবে শ্রাবণ আর মেঘের খেয়াল রেখেছে। তার মন বলছে আব্রাহাম তাদের ভালো রাখবে, তাদের আগলে রাখবে। ভাই হিসেবে সেও চায় তার বোন ভালো থাকুক, একটু সুখে থাকুক। কোনো এক পুরুষের নিখাত ভালোবাসা সেও পাক। পুরুষের নিখাত ভালোবাসা যে ভয়ঙ্কর রকমের সুন্দর হয়। কি হলো, এমন মূর্তির মতো দাঁড়িয়ে আসোস কেন?
বলছি, শ্রাবণকে জোর করা কি ঠিক হবে? বিয়ে তো কোনো জোর জবরদস্তির বিষয় নয়। সাফওয়ানের কথা শুনে জ্বলে উঠল নিধি। তেজস্বী গলায় বলল, আমাকে জোর করে বিয়ে করার সময় তোমার মনে ছিল না বিয়ে কোনো জোর জবরদস্তির বিষয় না। এখন জ্ঞান উপচে উপচে পড়ছে। নিধিকে রেগে যেতে দেখে ভড়কে গেল সাফওয়ান। সে নিধিকে শান্ত করতে এগিয়ে এলো, বলল, সে তো আমি তোমাকে ভালোবাসি বলে জোর করেছিলাম, এমন তো নয় তোমাকে প্রথমে নরম হয়ে বোঝাতে চাইনি। তুমি তো বিয়ে করবে না গো বলে বসেছিলে, আমি আর কি করতাম। নিধি ঝাড়া দিয়ে কাঁধ থেকে সাফওয়ানের হাত সরিয়ে দিল, বলল, ছাড়ো তো ছাড়ো, তোমার এইসব আদিক্ষাতা দেখতে মন চায় না আমার। তোমার এইসব জোর জবরদস্তির ভালোবাসা আমার দরকার নেই। এখন কি আর আমাদের জোর জবরদস্তির ভালোবাসা আছে? এখন তো সব মিউচুয়াল। কিছু ম্যাচুর নেই। তোমাকে তো আমার দুই চোখকে দেখতে মন চায় না। তাহলে কি আমি মাস্ক পরে থাকবো তোমার সামনে? তুমি আমার সামনেই এসো না আজকে আর। দুটো চুমু দিয়ে দাও, চলে যাচ্ছি। স্বামীর কথা শুনে নিধি আগুন চোখে তাকালো তার দিকে। স্ত্রীর আগুন দৃষ্টিতে সাফওয়ান থেমে গেল। নিধি আবারও প্রেগনেন্ট, এই খবরটা তারা কালকেই জেনেছে। আর জেনেছে পর থেকেই নিধি তাকে সহ্য করতে পারছে না। নিধির ধারণা এসব সাফওয়ানের ষড়যন্ত্র। সে ষড়যন্ত্র করে নিধির সাথে এমন করেছে। সাফওয়ান তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু সে শুনতে নারাজ। ইচ্ছে করে কাল রাতে তার উপর বমি করেছে। স্নিগ্ধর সময়ও এমন করেছিল। সাফওয়ান কিছু বলতে পারে না স্ত্রীকে। স্ত্রীকে সে অত্যাধিক ভালোবাসে। সাফওয়ান হাসি মুখে বউয়ের সব মুড সুইং মেনে নেয়, সামলেও নেয় খুব যত্ন করে। সাফওয়ানকে বকে নিধি নিজের কাজে মন দিল। লোকটাকে দুটো বকা দিলে তার দিন ভালো যায়, মনটাও ভালো থাকে খুব। নিধি যখন কাজে মগ্ন, সাফওয়ান পা টিপে টিপে নিধির পিছনে এসে দাঁড়ালো। ফটাফট নিধির দুই গালে 4টে চুমু দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। অপরদিকে স্বামীর এহেন কাজে হতবিহবল হয়ে দাঁড়িয়ে রইল নিধি। ঘটনা বুঝতে তার মস্তিষ্ক একটু সময় নিল। ঘটনা বুঝতে পেরেই নিধি আপন মনে হেসে উঠল। লোকটা আসলেই পাগল। শুধু পাগল নয়, সে মহা পাগল একজন লোক। তা না হলে কি আর তাকে বিয়ে করত? মোটেও না। নিধি নিজের পেটে হাত বুলালো, আলতো স্বরে বলল, দেখো বেবি, তোমার বাবা কত বড় বলদ লোক। আমি তোমার কাছে বিচার দিলাম। তোমার বাবাকে জ্বালিয়েছে, মারেছে, একদম এমন জ্বালাবে যে তার 10 সন্তানের বাপ হওয়ার শখ মিটে যাবে। ডাক্তারের চেম্বারে বসে আছে ফারাবি। নতুন করে টেস্ট করে আজকেও সে রিপোর্ট দেখাতে এসেছে। আশা একটাই, এবারে একটা ভালো সংবাদ কানে আসবে। মাইশাকে সে সাথে আনেনি। এই মেয়েকে সে বিশ্বাস করে না। তার ধারণা মাইশাই কিছু একটা করেছে, না হলে সে ড্রাগসের কথা কেন বলবে? ফারাবি অধীর আগ্রহে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। ডাক্তার চোখ বুলিয়ে রিপোর্ট দেখছে। ভালো মতন রিপোর্টগুলো দেখে চোখ থেকে চশমা সরিয়ে এনে বলল, সরি মিস্টার ফারাবি, আপনি কখনো বাবা হতে পারবেন না। এটা কি করে হতে পারে? আমার অলরেডি একটা মেয়ে আছে। একটা সন্তান আছে মানে এই না আপনার প্রবলেম থাকতে পারে না বা হতে পারে না। হতে পারে সমস্যা আপনার ইদানিং হয়েছে। আপনার মেয়ের বয়স কত? 10 মাস। 10 মাস কিন্তু কম সময় নয় মিস্টার ফারাবি। সমস্যা এই গ্যাপেই হয়তো হয়েছে। আপনার স্ত্রীর চেক আপ করাননি? ফারাবি সেই প্রসঙ্গে গেল না, বলল, ব্লাড টেস্টে উইয়ার্ড কিছু পেয়েছেন? ড্রাগস আর সামথিং? ডাক্তারের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তিনি একবার ফারাবির দিকে নজর দিয়ে আবারও রিপোর্ট দেখলেন, বললেন, সেরকম কিছুই নেই। আপনি ড্রাগ নেন? না, কিন্তু আমার স্ত্রীর ধারণা ড্রাগসের ইফেক্টে এমন হয়েছে। ডাক্তার আরো একটু গম্ভীর হলেন। ড্রাগস না নিলে ড্রাগসের ইফেক্ট আসবে কোথা থেকে? তিনি ফারাবিকে আরো একটা টেস্ট করতে বললেন। তিনি যদি সেখানে কিছু পাওয়া যায়। শ্রাবণীর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে শিহাব, তার পেছনে পুরো পরিবার। আজকে শুভ এসেছে বাড়িতে। সে যদিও এই বিষয়টার বিরোধিতা করেছিল প্রথমে, কিন্তু মায়ের জন্য কিছু করতে পারেনি। মা তার ভালোই নাটক জানে। দাঁড়িয়ে আছিস কেন? ডাক ওকে। আমাকেই কেন বলির পাঠা বানাতে হলো তোর? কারণ তোকে আমার পছন্দ নয়। এইসব আমার বদলার অংশ। আমাকে জোর করেছিস, এখন নিজের বোনকে জোর কর। আমরা কিন্তু বসেও সমস্যার সমাধান করতে পারতাম। তোর কাছে ব্যাপারটা কোন প্ল্যান আছে? না। তাহলে যে বলছি চুপচাপ কর। ডায়লগ মেরে আসস কেন? আছে আছে। তোমরা কি শুরু করলে বলো তো? আমি কি করেছি?
তোর প্রাণের ভাবিকে বল, সব প্ল্যান তো ওনার। কথায় কথায় ভাবিকে দোষ দিও না তো ভাই, ভাবি এসব তোমাদের থেকেই শিখেছে। সাফওয়ান আলতো করে একটা চড় দিল শুভর মাথায়, বলল, আর ভাবির পক্ষ নিতে হবে না, চুপ করে দাঁড়িয়ে থাক। এসেছে ভাবি বক্তব্য বল। শিহাব মনে মনে নিজেকে তৈরি করে নিল। এই 10 মাসে বোনের সাথে সরাসরি তার কথা হয়নি একবারও। সে একবার নিধির দিকে তাকিয়ে শ্রাবণীর দরজায় নক করলো, আলতো স্বরে ডাকলো। শ্রাবণ, ঘুমিয়ে আছিস? জেগে থাকলে দরজাটা খোল। ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। শিহাব আরো একবার ডাকলো। শ্রাবণ, শুনতে পাচ্ছিস আমার কথা? এবারেও জবাব এলো না। এলো শ্রাবণী নিচে। দরজার বাইরে পুরো পরিবারকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে একটু অপ্রস্তুত হলো সে। বেশি অপ্রস্তুত হলো মেঝো ভাইকে দেখে। সে কোনো মতনে নিজেকে সামলে নিল, বলল, কিছু বলবে ভাইয়া? তুই বাইরে আসবি নাকি আমরা ভেতরে যাব? শ্রাবণী একবার চোখ ঘুরিয়ে সকলকে দেখে নিয়ে বলল, তোমরাই আসো। সকলে শ্রাবণীর পেছন পেছন ঘরে ঢুকলো। মেঝো ভাইকে দেখে শ্রাবণী কিছুই বুঝতে পারছে না। এই 10 মাসে মেঝো ভাই তার সাথে সৌজন্য কথাটুকুও বলেনি, আর আজকে সোজা ঘরে এসে গেছে। বুদ্ধিমতী শ্রাবণের বুঝলো ওরা কিছু একটা ফোন দিয়ে এটা এসেছে, তা না হলে পুরো পল্টন একসাথে আসতো না। ঘরে এসেই শুভ চলে গেল ভাগ্নির কাছে। তার চাকরি চিটাগং হওয়ায় বাড়িতে খুব একটা থাকা হয় না তার, আর ডাক্তারদের তেমন ছুটি কোথায়। এবার বলো কি বলবে? শিহাব উসখুস করতে লাগলো। তা দেখে নিধি ওর পিঠে চিমটি কাটলো। শিহাব নিজেকে শক্ত করে বলল, আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি তুই আমাদের সিদ্ধান্তকে সম্মান করবি। কি সিদ্ধান্ত? আমরা ঠিক করেছি তোর আবার বিয়ে দেবো। শ্রাবণী অবাক হলো না। ঘরে তালাকপ্রাপ্ত বোন থাকলে ভাইয়েরা এইসব চিন্তা করবেই। শ্রাবণী মেঘের কাপড় ভাঁজ করতে করতে বলল, আচ্ছা। শ্রাবণীকে নির্বিকার থাকতে দেখে ভ্রু কুচকালো সকলে। শিহাব ঘাড় ঘুরিয়ে নিধির দিকে তাকালো। নিধি চোখের ইশারায় তাকে পরের কথাটা বলতে বলল। শিহাব মাথা ঘুরিয়ে আবারও বোনের দিকে তাকালো। আর সেটা আজকেই। হাত থেমে গেল শ্রাবণীর। আজকেই? আজকেই তার বিয়ে? কার সাথে? কোনো ডিভোর্সি 50 বছর বয়সী 2 বাচ্চার বাপের সাথে? তবে তার মেঘ? তার মেঘের কি হবে? শ্রাবণী আর যাই হোক মেঘের সাথে অন্যায় করতে পারে না। সে ছাড়া মেঘের আর কেউ নেই। চোখ বন্ধ করে শ্রাবণী দুটো লম্বা শ্বাস নিল, মুখে কিছু বলল না। বোনকে এমন নিশ্চুপ থাকতে দেখে বোনের দিকে এগিয়ে গেল সাফওয়ান। মাথায় হাত রেখে বলল, অত কি আর মেঘকে খুব ভালো রাখবে শ্রাবণ? মেঘ? লোকটা কি মেঘকেও নিয়ে যাবে? কিন্তু সে তো বিয়ে থা করতে চায় না। পুরুষ মানুষকে সে দ্বিতীয়বার কিভাবে বিশ্বাস করবে? প্রথমবারের ক্ষতই তো রয়ে গেছে। সেই ক্ষতটা যে এখনো তাজা, সেই প্রথম দিনের মতোই তাজা। এই তাজা ক্ষত নিয়ে সে কিভাবে কেউকে বিশ্বাস করবে? যেই ছেলেকে সে ভালোবেসে বিয়ে করেছিল সেই ছেলেই তো ঠকানোর আগে 2 বার ভাবলো না। কিন্তু সে তো বিয়ে থা করতে চায় না। পুরুষ মানুষকে সে দ্বিতীয়বার কিভাবে বিশ্বাস করবে? প্রথমবারের ক্ষতই তো রয়ে গেছে, সেই ক্ষতটা যে এখনো তাজা, সে প্রথম দিনের মতোই তাজা। এই তাজা ক্ষত নিয়ে সে কিভাবে কাউকে বিশ্বাস করবে? যে ছেলেকে সে ভালোবেসে বিয়ে করেছিল সেই ছেলেকেই তো ঠকানোর আগে 2 বার ভাবলো না। তবে কোন ভরসায় সে দ্বিতীয়বার ঘর বাঁধবে? কিসের উপর ভিত্তি করে ঘর বাঁধবে সে? তার উপর মেঘ, সে তার মেঘকে কেন আপন করে নেবে? সমবেদনা দেখাতে? না, মেয়ের জন্য কোনো সমবেদনা চায় না সে। তার মেয়ের কোনো ধরনের সমবেদনার দরকার নেই। শ্রাবণী ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ভাইয়ের দিকে না তাকিয়েই শান্ত কণ্ঠে জবাব দিল, আমি দ্বিতীয়বার ঠকতে চাই না ভাই। ভয় পাচ্ছিস? হ্যাঁ। শ্রাবণীর সোজা জবাব। প্রথমবার নিজে গিয়েছিস, ভালোবাসায় অন্ধ হয়ে হুঁশই ছিল না। এবার না হয় বাপ ভাইদের একটু বিশ্বাস কর, এবার নাও ঠকতে পারিস। শ্রাবণী জবাব দিল না, আবারও নীরবতা আপন করে নিল। এসব নিয়ে সে ভাবতে চায় না। মেঘকে নিয়ে তার জীবনটা তো দিব্যি চলে যাচ্ছে, তাহলে অন্য পুরুষকে জীবনে জায়গা দেওয়ার দরকার কি? বোনের থেকে কোনো জবাব না পেয়ে সাফওয়ান নিধির দিকে তাকালো। নিধি তাকে চোখের ইশারায় আশ্বস্ত করে এগিয়ে এলো। শ্রাবণীর হাত থেকে মেঘের জামাটা নিয়ে বলল, মেঘকে দেখেছ? বড় হয়েছি, আর একটু বড় হয়ে যখন তোমার কাছে নিজের বাবার পরিচয় সম্পর্কে জানতে চাইবে, কি বলবে তুমি? বলবো ওর বাবা মরে গেছে। শ্রাবণীর উত্তরে নিধি হাসল, বলল, বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। তা আমার থেকে ভালো তুমি জানো।
তুমি যতই বলো ওর বাবা মরে গেছে, দিন শেষে মেঘের বাবার নাম তুমি চাইলেও মেঘের নামের পাশে থেকে ফেরাবি হাসান নামটা উপড়ে ফেলতে দিতে পারবে না। বড় ভাবির কথায় শ্রাবণী ভাবুক হলো। ভাবি কথাটা ভুল বলেনি। শ্রাবণী চাইলেও মেয়ের নামের পাশ থেকে ফারাবির নামটা সরিয়ে ফেলতে পারবে না। বড় হয়ে এক সময় না এক সময় তার বাবার নামের দরকার পড়বে। সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলেও তো তার বাবার নাম দরকার। কিন্তু শ্রাবণী তো চায় না মেয়ে কোনোদিন ফারাবিকে জানুক, চিনুক ফারাবি হাসানকে, যে তার মাকে বিশ্রীভাবে ঠকিয়ে গেছে। শ্রাবণ, আমরা তোমার খারাপ চাই না, আর আর না মেঘের খারাপ চাই। আমরা সবসময় চাই তোমরা ভালো থাকো। বিয়েটা হলে কি আমরা ভালো থাকবো? এতক্ষণে মুখ খুলল শ্রাবণী। তার কণ্ঠটাও বেশ শীতল। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকবে।